তোমরা কি কখনো ভেবেছো বা কখনো জানো যে নদীর মধ্য ও নিম্ন গতিতে ভূমির গঠন, বিভিন্ন ধরনের ভূমির গঠন কিভাবে হয়? যেমন বালির চর হয়ে গেল, বদ্বীপ হয়ে গেল, এগুলো কেমন করে গঠিত হয়? এটা কখনো আমরা ভাবিনি যে নদীর দ্বারা কিভাবে ভূমির রূপ পরিবর্তন হতে পারে, ভূমির গঠন পরিবর্তন হতে পারে। এই ক্লাসে আমরা জানবো যে ভূমির গঠন কিভাবে পরিবর্তন হয় নদীর গতির সাহায্যে, বা নদী যখন বয়ে যায়, নদী যখন ঢালু থেকে বয়ে আসে এবং সমতলে এসে তার গতি, নদীর গতি কমে যায় এবং সেই গতি কমে যাওয়ার ফলে তখন বিভিন্ন ধরনের ভূমির গঠন হয়। আমরা এই ক্লাসে সেটা বিস্তারিত জানবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। এর আগের ক্লাসে আমরা নদীর বিভিন্ন কাজ সম্বন্ধে পড়েছিলাম, নদীর বিভিন্ন কাজ সম্বন্ধে জেনেছিলাম। এই ক্লাসে আমরা জানবো যে নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ, নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। কিভাবে নদীর গতি যখন শিথিল হয়ে যায় বা কমে যায়, সেই কমে যাওয়া গতির ফলে ভূমির গঠন কিভাবে হয়। প্রথমত হচ্ছে কি, যে নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ, যখন বন্যার সময় নদী যখন উপর থেকে বয়ে আসে, নদীর ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে ঢালু জায়গাতে বয়ে যাওয়া। এবং যখন নদী উপর থেকে বয়ে এসে সমতলে এসে তার গতি স্থিতি হয়ে যায়, মানে নদীর গতি কমে যায়, স্রোত আর থাকে না, সেই সময় যে সমতলে স্রোতের গতি কমে যাওয়ার ফলে নদী যে বয়ে নিয়ে আসছিল জিনিসপত্র, কি বয়ে নিয়ে আসছিল? নদী যদি পাহাড় হয়ে বয়ে আসছে তাহলে পাথর ক্ষয় করে নিয়ে আসছে, যদি অন্য কোনো জায়গা দিয়ে এসছে মাটি ক্ষয় করে নিয়ে এসছে, বয়ে বহন করে নিয়ে এসছে। এবং এই যে নদীর দ্বারা বহন হয়ে আসা যে ম্যাটেরিয়াল বা উপাদানগুলি যখন নদীর গতি কমে গেল, সেই জায়গাতে পলি রূপে জমা হয় এবং সেই পলি রূপে জমা হয়ে ভূমির বিভিন্ন ধরনের গঠন করে। সংজ্ঞা কি এখানে বলছে যে নদীর বহন করা পলি, বালি ও কাঁকর বিভিন্ন স্থানে সঞ্চয় করতে শুরু করে। এই সঞ্চয়ের ফলে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। কিভাবে? যে নদী কাঁকর বয়ে নিয়ে আসলো, মাটি বয়ে নিয়ে আসলো, বন্যার সময় কি হয়, নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, এক এক দিক ভাঙে আর এক দিক গড়ে। বন্যা যখন প্লাবিত হয়ে যায় তখন জলের গতি বা স্রোতের গতি অনেক থাকে, সেই গতির ফলে কি হয়, নদীর একদিক ভাঙে আর একদিক গড়ে, বা একদিক ভেঙে অন্য কোনো জায়গায় গিয়ে নতুন ভূমির জেগে উঠে। এটা আমরা দেখেছি। তাহলে যখন নদী কাঁকর, বালি, পাথর সব বহন করে নিয়ে আসলো, নদীর গতি কমে গেল, সেই সময় কি হয়, সেই জিনিসগুলো কি হবে, পলি পড়বে। সেই যে জিনিসগুলো মিশ্রিত ছিল জলের মধ্যে, সেই মিশ্রিত জিনিসগুলো কি হবে, আস্তে আস্তে নিচে বসতে থাকবে। আমরা যদি বোতলের মধ্যে জল ঘলি, ওর মধ্যে কাদা দিয়ে দিলাম, মাটি দিয়ে দিলাম, ওটাকে খুব জোরে নড়াই দিলাম, ফেলাই দিলাম, তো জলটা কি হবে, গতিশীল হবে একটা, মানে ঘূর্ণন খাবে সেই বোতলের মধ্যে বা সেই জারের মধ্যে। এক সময় কি হবে, এক সময় সমস্ত জলটা স্থির হয়ে যাবে এবং জলের মধ্যে গুলে দেওয়া সমস্ত কাদা, বালি, মাটি সব নিচে বসে যাবে এবং পরিষ্কার জলটা উপরে ভেসে যাবে। সেই সময় জলের কোনো গতি থাকবে না। আবার যদি সেই জলটাকে আমরা ঘেঁটে দিই, তাহলে আবার সেগুলো মিক্স হয়ে যাবে। তো যখন নদী বহন করে নিয়ে আসলো সবকিছু, বালি, পাথর, কাঁকর, তো এগুলো যখন গতিটা কমে গেল, জল আর বইছে না, জল স্থির হয়ে গেল, থেমে গেল, তখন কি হবে, সেই সব মিশ্রিত জিনিসগুলি নিচে বসতে থাকবে, নিচে বসবে, সেটা কি বলে, কি, পলি পড়া। এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জিনিসগুলি সঞ্চয় হয়ে যাবে, মানে স্থির হয়ে যাবে। সেই জায়গাতে আস্তে আস্তে জল কমতে থাকবে, বয়ে জল কমবে না, বরঞ্চ সূর্যের আলো এসে সেই জলকে উত্তপ্ত করে বাষ্প রূপে উপরে নিয়ে গিয়ে জল কমবে। তখন সেখানে ভূমি, নতুন মাটির সঞ্চার আসবে, বা নতুন মাটি বা নতুন ভূমি, কোন ভূমির খণ্ড বা ভূমির টুকরো বা ভূমির রূপ আমরা দেখতে পাই। সেটা কি বলে, কি, নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। সংজ্ঞাটা কি হলো, যে নদীর বহন করা বালি, পলি, কাদা, কাঁকর বিভিন্ন স্থানে সঞ্চয় করতে শুরু করে এবং এই সঞ্চয়ের মাধ্যমে ভূমির বিভিন্ন ধরনের বা নানা ধরনের ভূমির রূপ সৃষ্টি হয়, ভূমির রূপ সৃষ্টি হয়। ঠিক আছে, কি কি ভূমিরূপ হয়? যেমন বালিচর, ডেল্টা, প্রাকৃতিক বাঁধ। বালিচর বলতে নদীর দুই পাশে যে পলি পড়ে। এখন আমাদের যে গ্রামের পিছনে যে নদী
বা আমরা যে জায়গায় বসবাস করি তার পিছনে নদী। তো বন্যার সময়, এখন আগামীতে বন্যার সময় আসছে, বন্যার সময় মানে কি জল প্লাবিত হয়ে যাবে, নদী ভর্তি, বরঞ্চ নদী উপচে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে যাবে, নদী দিয়ে জল বয়ে যাবে। এবং এই যে নদী দিয়ে বৃষ্টির জল যখন বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মানে কি সমস্ত উঁচু জায়গা ধুয়ে নদীতে যাচ্ছে, মাটি টাটি সব ধুয়ে নদীতে যাচ্ছে এবং নদীর সাথে জলের সাথে বয়ে যাচ্ছে। কোনো এক জায়গাতে গিয়ে বা কোনো এক সময়তে সেই জলের গতি বা জল যে চলমান অবস্থায় ছিল সেই চলমান অবস্থা থেমে গেল। তাহলে তার সাথে নদীর সাথে যে জলের সাথে যে বালি গলা বা মাটি বা সমস্ত কিছু ধুয়ে আসাগুলি সঙ্গে এসেছিল, সেগুলি কি হবে, নদীর দুই পাশে বা যেখান দিয়ে জল যাবে সেখানে কি হয়েছে, পড়ে যাবে, আস্তে আস্তে বসে যাবে। সেটা কি বলে কি বালিচর। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ডেল্টা। ডেল্টা বলতে, যেটা এর আগের ক্লাসে বলেছিলাম, যে জায়গায় মোহনাতে চার পাঁচটা নদী এক জায়গায় এসে মিলিত হয়, সেই মিলিত স্থানে এক ধরনের ভূমির খণ্ড ভেসে ওঠে। কারণ ওই পলির মাধ্যমেই বা নদীর জলের মাধ্যমেই সেই সব জিনিসগুলি এসছিল, কি বালি আসছিল, কাকর আসছিল, মাটি আসছিল, এগুলো একত্রিত হয়ে সেখানে একটা ভূমির খণ্ড জেগে ওঠে, সেটা কি বলে ডেল্টা। ঠিক আছে, যেটা বদ্বীপ বলে। তারপর হচ্ছে কি প্রাকৃতিক বাঁধ। প্রাকৃতিক বাঁধ বলতে যে নদীর জলে বালি বয়ে আসলো, কাদা বয়ে আসলো, কোনো এক জায়গাতে অনেকটা উঁচুতে উঠে গেল, একটা বাঁধের সৃষ্টি করলো এবং সেখানে নদীর গতি কিছুটা কমিয়ে দিল, সেটা কি বলে প্রাকৃতিক বাঁধ। সেই বাঁধ কোনো মানুষে করতে যায়নি, কোনো কারোর দ্বারা হয়নি, সেটা প্রাকৃতিকের দ্বারাই হয়েছে, নদীর দ্বারাই হয়েছে। নদী নিজের মাটি বা বাঁধ করার জন্য মাটি বহন করে নিয়ে এসছে, মানুষে বাঁধ তৈরি করে, সেটাকে কি বলে ড্যাম। কি বলে ড্যাম। যে মানুষে উঁচু দেওয়াল করে, মোটা উঁচু দেওয়াল করে এক জায়গার জলকে সঞ্চয় করে রাখার জন্য বাঁধ তৈরি করে, মাস্টার প্ল্যান বাঁধ। ঠিক আছে, মাস্টার প্ল্যান ড্যাম। এবং প্রয়োজন মতো আবার সেখান থেকে জল নিষ্কাশন করে হয় টারবাইন বসিয়ে ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করা হয় বা সেচের কাজে সেই জল ব্যবহার করা হয়। কিন্তু প্রাকৃতিক বাঁধও তৈরি হয় কি বন্যা সমভূমি, অর্থাৎ ফ্লোড প্ল্যান। এই যে বন্যা সমভূমি কিভাবে হলো, যেটা যেটা বললাম যে বালিচর কিভাবে গঠন হয় সেটাতেই হবে। কি বলছে এখানে, যে নদীর দুই পাশে বিস্তৃত, নদীর দুই পাশে বিস্তৃত সমতল ভূমিকে বন্যা সমভূমি বলে। নদীর দুই পাশে, নদী মানে কি গর্ত, খাল বা বয়ে যাওয়ার মতো ঢালু জায়গা। ঢালু জায়গা না হলে জল বয়ে যাবে না। জল বয়ে যাবে, কোনো এক জায়গা যদি বরাবর থাকে, উপর থেকে যতক্ষণ পর্যন্ত চাপ বা নদীর জলের স্রোত গতি না আসবে ততক্ষণ পর্যন্ত সেই জল সেখান থেকে সরবে না। তাহলে বলছে কি যে নদীর দুই পাশে বিস্তৃত সমতল, নদী বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, এটা নদী ধরে নিলাম, এটা নদী, এভাবে নদী বয়ে যায়, নদী বয়ে যায়, এদিক দিয়ে আসলো, আবার দিক পরিবর্তন করলো, নদী বয়ে যাচ্ছে। তো এই যে নদীর দুই পাশে, এটা নদী, জল বয়ে যাচ্ছে এখান দিয়ে, নদীর দুই পাশে যে সমতল ভূমি, নদীর দুই পাশে যে সমতল ভূমি, এটা কি বলে কি, এই ভূমিটা কি বলে বন্যা সমভূমি। কি বলে বন্যা সমভূমি, মানে নদীর দুই পাশের জায়গাটা। কি বলছে এর বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য হবে কি খুব উর্বর মাটি। উর্বর মাটি বলতে চাষের জন্য খুব উপযোগী, চাষ খুব সুন্দর হবে, ভালো হবে। কেন, কারণ অনেক জায়গা থেকে জল বহন হয়ে আসলো, ওর সাথে মিনারেলস আছে, ওর সাথে জিঙ্ক রয়েছে, সবকিছু মিশ্রিত হয়ে ওই মাটির সাথে আসলো এবং ওই মাটি নদীর দুই পাশে পলি পড়লো। সেই কারণে সেখানে কি হবে, খুব উর্বর মাটি হবে, মাটি চাষ খুব সুন্দর হবে। তারপরে বৈশিষ্ট্য, কৃষি কাজের জন্য উপযোগী, যে কোনো চাষ করলে সেখানে চাষ খুব ভালো হবে। এবং তার আশেপাশে, অর্থাৎ সেই ভূমির আশেপাশে ঘন জনবসতি দেখা যায়, যেটা আমরা দেখছি আমাদের নদীর দুই পাশে ফসল ভালো হয়, একটা ফসল হচ্ছে বছরে, সম্ভবত প্রত্যেকটা জমিতে তিনটা ফসল হয় যদি ডুবে যাওয়া জমি না থাকে। কিন্তু নদীর ধারে যে ভূমি সেটাতে একটি ফসল হয়, কিন্তু সেই ফসল হয় খুব সুন্দর ফসল হয়। এবং আশেপাশে জনবসতি কেন থাকে, কারণ জনবসতি থাকে হয় মাছের লোভে, নদীর ধারে কি মাছ বেশি পাওয়া যাবে নদীতে জল বেশি হলে, এবং যেসব মানুষের জমি নদীর ধারে পড়ে গেছে বা নদীর এক কূল কেটে ওই কূলে গড়েছে তারা চাষাবাদ করার জন্য সেগুলোতে জনবসতি থাকে। তারপর হচ্ছে কি প্রাকৃতিক বাঁধ। প্রাকৃতিক বাঁধ, ন্যাচুরাল ড্যাম। এর ব্যাখ্যা কি, যে বন্যার সময় নদীর ভারী পলি নদীর দুই তীরে জমে উঁচু বাঁধের মতো অংশ তৈরি করে, একে প্রাকৃতিক বাঁধ বলে। সংজ্ঞাটা আরেকবার কি বলছে, যে বন্যার সময় নদীর ভারী পলি
ভারী পলি বলতে যে মোটা ধরনের বা বেশি ধরনের মাটি বা বালি যে একত্রিত হয়ে আসলো ওটাকে বলে ভারী পলি। সেটা কি করে, নদীর দুই তীরে জমে উঁচু বাঁধের মতো অংশ তৈরি করে, মানে উঁচু বাঁধের মতো অংশ তৈরি করে, একে বলে কি প্রাকৃতিক বাঁধ। এর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে কি নদীর দুই পাশে দেখা যায়, নদীর দুই পাশে দেখা যাবে। তারপরে হচ্ছে বৈশিষ্ট্য কি, বন্যায় জলকে কিছুটা আটকে যায়, কিছুটা আটকায়, মানে এই যে বাঁধ তৈরি হয়ে গেল, তো বন্যার জল যে আসছে সেই জলটাকে কিছুটা হলেও আটকাবে এই বাঁধ। তারপরে বৈশিষ্ট্য কি, যে স্বাভাবিক ভাবে তৈরি হয়। স্বাভাবিক বলতে কোনো মানুষের হস্তক্ষেপ থাকে না, জল পলি বহন করে নিয়ে আসে এবং সেই পলি, ভারী পলির কারণে সেটা জমাট বাঁধে এবং বাঁধের মতো সৃষ্টি হয়। তারপরে হচ্ছে কি, তারপরে স্বাভাবিক ভাবে তৈরি হয়, কোনো মানুষ হস্তক্ষেপ করে না। উদাহরণ যদি আমরা দেখি তাহলে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল, গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে এই প্রাকৃতিক বাঁধের নিদর্শন দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে কি, চর বা বালুচর, চর ও বালুচর, এর ব্যাখ্যা কি হচ্ছে যে নদীর বেগ কমে গেলে নদীর মাঝখানে পলি ও পলি জমে ছোট দ্বীপের মতো অংশ তৈরি হয়, একে চর বা বালুচর বলে। এবার যেটা প্রথমে বললাম যে নদী গতিবেগ দিয়ে আসছে, কি কেন গতিবেগ দিয়ে আসছে, কারণ নদী বয়ে আসছে, তার মানে কি ঢালু জায়গা দিয়ে আসছে, উঁচু জায়গা থেকে নিচের দিকে আসছে। যখন উঁচু জায়গাতে জলের পরিমাণ বেশি হয়ে গেল তখন জলের চাপ বাড়লো। এবার জলের চাপ বাড়ার কারণে নদীর সব কিছু বহন করে নিচের দিকে নিয়ে আসছে, সব কিছু বহন করে নিচের দিকে নিয়ে আসছে গতির সাথে। এবার সমতল জায়গাতে আসলো, নদী বয়ে যাচ্ছে, উপরে চাপ বাড়ছে, তাই উঁচু জায়গা থেকে নিচের দিকে বয়ে যাচ্ছে। কোনো এক জায়গাতে সমতল জায়গা আসলো, সেখানে উঁচু নিচু নেই, সেই সমতল জায়গাতে কি হলো, নদীর জলের স্রোতটা, গতিটা কি হয়ে গেল, থেমে গেল বা কমে গেল। সেই গতিটা কমে যাওয়ার ফলে যে সব ম্যাটেরিয়ালস বা যে সব পলিগুলি জলের সাথে আসছিল সেগুলি সেই জলের মধ্যখানে আস্তে আস্তে পলি রূপে পড়তে থাকলো এবং এক জায়গাতে জমাট বাঁধতে থাকলো। এবার এই জমাট বাঁধতে 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 এক সময় এমন হলো যে তার চতুর্পাশে জল বয়ে যাচ্ছে কিন্তু জায়গাটা স্থল হয়ে গেল। সেটা কি বলে কি, সেটাকে কি বলে, চর বা বালিচর, চর বা বালিচর। অনেক সময় দেখা যায় আমরা যদি মাঠে নদীতে দেখি বন্যার পরে যে নদীর মধ্যখানে বালি চকচক করছে, মানে সেখানে পলি পড়ে সেখানে নতুন ভূমির রূপ গঠন করেছে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য হবে কি যে নদীর মাঝখানে গঠিত হয়, নদীর মাঝখানে গঠিত হয়। এবার পলি ও বালির সঞ্চয় তৈরি হয়, পলি বা বালির সঞ্চয় তৈরি হয়, জলের সাথে যে বালি বা পলি আসছে সেটা দিয়ে গঠিত হয়। এবার আকার পরিবর্তন হতে পারে, কখনো ছোট আকার হয়ে গেল, জলের মধ্যখানে ভেসে উঠলো সেই ভূমিরূপ, আবার জলের গতি নিয়ে জল আসলো, তো কি সেই পলিটা জমা হয়েছিল সেই পলিটাকে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই, তাই তার আকার আকৃতির পরিবর্তন হতে পারে। এবার এই যে চর বা বালিচর, এগুলো কি হয়, বর্ষার সময়ে নদীতে জল বেশি থাকে, কারণ উপরে বৃষ্টির জল সমস্ত কিছু ধুয়ে নিয়ে নদীতে নিয়ে যে নামে এবং নদীতে জলের মাত্রা বেশি হয়ে গেলে গতি বাড়ে এবং জল বয়ে যায়। তাই বর্ষার সময়তে এইসব চর বা বালিচরগুলি কি হয়, ডুবে যায়। আবার শীতকালে যখন জল কমে যায় তখন আবার সেগুলি জেগে যায়। ঠিক আছে, তাহলে এটাই হলো পূর্ণাঙ্গ আলোচনা বা ডিসকাশন। পূর্ণাঙ্গ তো না, তবে এটা ডিসকাশন। পূর্ণাঙ্গ কোনো জিনিসে পূর্ণাঙ্গ করা যায় না, কারণ শিক্ষার কোনো শেষ নেই। ঠিক আছে, এর উপরে ভিত্তি করে হয়তো আরো অনেক কিছু আমরা ক্লাস করতে পারি, পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাস এখানেই, যে নদীর যে একটা গতি রয়েছে, মধ্যগতি ও নিম্ন গতির ফলে বিভিন্ন ধরনের ভূমির গঠন, বিভিন্ন ধরনের ভূমির রূপের সৃষ্টি, এটা হচ্ছে ডিসকাশন, পূর্ণাঙ্গ আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব বা শিখবো বা পড়বো। আজকের ক্লাস এখান পর্যন্তই।